মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার শ্রিম্প কালচার রিলেটেড আলোচনা হচ্ছে স্ক্র্যাম্পি শ্রিম্প অর্থাৎ গলদা চিংড়ি মজুত করবার পূর্বে কালচার পুকুরের সম্পূর্ণ প্রস্তুতিকরণ বা প্রিপারেশান নিয়ে। বেশি দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। তো যেসব চাষি বন্ধুগণ আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যিনারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তারা আমার চ্যানেলটি ফলো করুন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। পারলে আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। যে সমস্ত এরিয়াতে টেকনিশিয়ানরা পৌঁছাতে পারে না কিংবা আমার যে সকল চাষি বন্ধুগণ কালচার রিলেটেড সমস্যার প্রপার সলিউশন পান না, যে সকল চাষি বন্ধুগণ প্রপার টেকনিক্যাল সাপ না পেয়ে কালচার রিলেটেড সমস্যায় বারে বারে সাফার করতে থাকেন, আশা করি আমি ওনাদের কিছু শতাংশ হলেও উপকার করতে পারবো। এই নিবেদন আমার ইউটিউব চ্যানেলের। আমরা খুব ভালো করেই জানি গলদা চিংড়ির ডিমান্ড কিন্তু সারা বছরই মার্কেটে রয়েছে এবং এটি একটি সুস্বাদু চিংড়ি। এই স্ক্র্যাম্পি কালচার বা গলদা চিংড়ি কালচার একটি গুরুত্বপূর্ণ কালচার। এটি সম্পূর্ণ মিষ্টি জলে অর্থাৎ ফ্রেশ ওয়াটারেও চাষ করা যায় এবং এই স্ক্র্যাম্পি শ্রিম্প এক প্রকার ভাইরাস ফ্রি চিংড়ি এবং এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্বভাব রয়েছে। এরা খুবই হিংস্র প্রকৃতির, বিশেষ করে মেল ক্যারেক্টারের শ্রিম্পগুলো যারা একে অপরকে খেয়ে ফেলার প্রবণতা থাকে বা একে অপরের সাথে ফাইট করতে থাকে বারে বারে। বিশেষ করে যে সমস্ত শ্রিম্পগুলো মল্টিং স্টেজে থাকে তারা তো অবভিয়াসলি উইক, মানে দুর্বল থাকে। তো স্ট্রং শ্রিম্পগুলো ওর ধারালো দাঁড় দিয়ে ওই শ্রিম্পটাকে কেটে পুরোপুরি নষ্ট করে দেয়। অর্থাৎ এদের মধ্যে একটা ক্যানাবেলিজম ভাব বিরাজ করে, অর্থাৎ ক্যানাবেলিজম ক্যারেক্টার এরা মেনটেন করে নিজেদের মধ্যে। তাই এই গলদা চিংড়ি কালচার করতে গেলে আমাদের চারা ছাড়ার পরবর্তী হারভেস্টিং পর্যন্ত সারভাইভাল একটু পরিমাণে কম থাকবে। তো এটা নিয়ে কোনো প্রকার কোনো প্যানিক হবার দরকার নেই। আরও একটি বিশেষ দিক রয়েছে, এই গলদা চিংড়ি বা স্ক্র্যাম্পি শ্রিম্প কালচার করতে গেলে একটু বেশি সময় লাগে, অর্থাৎ এই কালচার একটু দীর্ঘমেয়াদী অন্যান্য শ্রিম্প কালচারের তুলনায়। অর্থাৎ আমরা সাধারণত বাগদা কালচার করে থাকি কিংবা ভেনামি কালচার করে থাকি, তার থেকে এই শ্রিম্প কালচার একটু বেশি সময় লাগবে। তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই শ্রিম্পের গ্রোথ লেভেল অন্যান্য শ্রিম্পের তুলনায় স্লো থাকে। তাই অন্যান্য চিংড়ির তুলনায় এই চিংড়ি কালচার সামান্য হলেও দীর্ঘজীবী প্রকৃতির হয়। যেহেতু কালচারটি দীর্ঘজীবী তাই আমাদের এক্সপেন্সেস অর্থাৎ কালচারের যে খরচ সেটাকে মাথায় রেখে আমাদের কালচার করতে হবে। কারণ আমরা যদি বেশি পরিমাণে খরচ করে ফেলি তাহলে কিন্তু প্রফিটের মুখ দেখার সম্ভাবনা খুবই কম থাকবে বা আমরা লসগ্রস্ত হয়ে পড়ব। এবার বিশদে আলোচনা করা যাক স্ক্র্যাম্পি কালচার পুকুরের সম্পূর্ণ প্রস্তুতিকরণ নিয়ে। প্রথমত আমাদের দেখে নিতে হবে যে কালচার পুকুরের ভেতরকার কালো মাটির গভীরতা কতটা রয়েছে। যদি ভেতরকার কালো মাটির উচ্চতা 1 ফিটের কম হয়ে থাকে তাহলে পুকুরটাকে খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। আবার যদি পুকুরের ভেতরকার কালো মাটির উচ্চতা 1 ফিটের বেশি থাকে তাহলে ভেতরকার ওই কালো মাটি বাইরে ফেলতে হবে বা পুকুর থেকে বাইরে বার করে দিতে হবে এবং পরবর্তীকালে 30 কেজি প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়া হিসাবে কলিচুন অ্যাপ্লাই করব এবং এই কলিচুন অ্যাপ্লিকেশনের পরবর্তী 7 থেকে 10 দিন বাদ দিয়ে আমাদের খুব ভালো করে ছেঁকে পুকুরে জল ভর্তি করতে হবে, যাতে করে বাইরে থেকে শামুক, ঝিনুক কিংবা অন্যান্য মাছ, কাঁকড়া ইত্যাদি ওই জলের মাধ্যমে যাতে পুকুরের মধ্যে প্রবেশ না করে সেই দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। এবং কালচার চলাকালীন যাতে আমাদের কালচার পুকুরে শামুক, ঝিনুক কিংবা ঝাঁঝি বা চুলশ্যাওলা বা অন্যান্য জলজ প্রাণীর উপদ্রব না ঘটে
তার জন্য আমাদের জল ভর্তি চলাকালীন 2 ফিট জল ভর্তি হলেই কালচার পুকুরে 4 কেজি কপার সালফেট বা তুঁতে ভালো করে জল করে মিশিয়ে সারা পুকুরে ব্যবহার করব বা ছড়িয়ে দিতে হবে। এবং জলের উচ্চতা 4 ফিট হলেই আমাদের পুকুরে জল ভর্তি সম্পূর্ণরূপে আমরা বন্ধ করব। পুকুরে জল ভর্তি হয়ে গেলেই আমরা কালচার পুকুরে খুব ভালো করে চেনিং করে নেব। পরের দিন রাত্রি 10টার সময় এরিয়েশন চালিয়ে প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে 20 কেজি ব্লিচিং পাউডার নেটের সাহায্যে ছেঁকে সারা পুকুরে ছড়িয়ে দেব বা ব্যবহার করব। এই ব্লিচিং পাউডার ব্যবহার করার পরের 2 দিন সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় আমরা পুকুরটাকে রেখে দেব এবং তৃতীয় দিনের দিন খুব ভালো করে আমরা চেনিং করব এবং এরিয়েশন দেব এবং প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে পারম্যাঙ্গানেট পটাশ 250 গ্রাম নিয়ে ভালো করে জল করে মিশিয়ে সারা পুকুরে অ্যাপ্লাই করব এবং পরের দিন অ্যামোনিয়া টেস্ট কিটের সাহায্যে আমরা পুকুরের অ্যামোনিয়া টেস্ট করব। যদি পুকুরের অ্যামোনিয়া লেভেল 0.5-এর কম থাকে তাহলে আমাদের কোনো প্রকার কোনো কিছু করতে হবে না এবং যদি 0.5-এর বেশি থাকে তাহলে আমাদের 250 গ্রাম গ্যাস পাউডার বালির সাথে খুব ভালো করে মিশিয়ে বিশ্রামরত অবস্থায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে অ্যাপ্লাই করব এবং 1 ঘন্টা বাদ দিয়ে জিওলাইট পাউডার 2 কেজি নেব, বালির সাথে খুব ভালো করে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দেব। এই গ্যাস পাউডার এবং জিওলাইট ব্যবহার করার পরের দিন আমরা পুকুরটাকে পুরোপুরি বিশ্রামে রাখব। পুকুরটাকে বিশ্রাম দেওয়ার পরের দিন খুব ভালো করে চেনিং করব এবং বিকাল 4টার সময় মেজর মিনারেলস 2 কেজি সাথে করে ডলোমাইট 4 কেজি মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দেব। পরের দিন সন্ধে 7টার সময় অর্গানিক জুস অ্যাপ্লাই করব। এই অর্গানিক জুস প্রস্তুতিকরণের জন্য আমাদের যে সমস্ত উপকরণগুলি নিয়ে নিতে হবে আমি সেগুলো নিয়ে বিশদে আলোচনা করি। আমাদের নিতে হবে চিটাগুড় 2.5 কেজি, ইস্ট 250 গ্রাম এবং বাদাম খোল 1 কেজি। এছাড়াও আমাদের শ্রিম্প কালচার ফিডের গুঁড়ো 500 গ্রাম খুব ভালো করে মিশিয়ে 3 দিন মিষ্টি জলের সাথে আমাদের ভিজিয়ে রাখতে হবে। তাতেই আমাদের অর্গানিক জুস সম্পূর্ণরূপে প্রস্তুতি হয়ে পড়বে এবং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যে অর্গানিক জুস প্রস্তুত করলাম এটা 3 দিনের পরে আমাদের পুকুরে ব্যবহার করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই প্রস্তুতি করা অর্গানিক জুসটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে বা আমরা এই অর্গানিক জুসের প্রপার কাজ পাবো না। এই অর্গানিক জুস ব্যবহার করার পরের দিন আমাদের পুকুরটাকে খুব ভালো করে চেনিং এবং এরিয়েশন করে নিতে হবে এবং এই চেনিং এবং এরিয়েশন করার পরের দিন যে কোনো ওয়াটার প্রোবায়োটিক প্রিমিয়াম কোয়ালিটির হতে হবে 200 গ্রাম নেব এবং সেটাকে খুব ভালো করে চিটাগুড় বা মোলাসিসের সাথে মিশিয়ে রাখবো 2 ঘন্টা আগে এবং সকাল 10টার সময় এরিয়েশন চালিয়ে ব্যবহার করব বা অ্যাপ্লাই করব। এই জলের প্রোবায়োটিক ব্যবহার করার পরেই কিন্তু আমাদের কালচার পুকুরটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে সিড স্টকিংয়ের জন্য। এবার আমরা জলের প্রোবায়োটিক ব্যবহার করার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে সবসময় সিড স্টকিং করার। কালচার পুকুরে আমাদের চারা মজুত করতে হবে। এবার কিন্তু আমাদের পুকুরটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে স্ক্যাম্পি সিড স্টকিংয়ের জন্য। আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে সিড স্টকিংয়ের পরবর্তী বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে, অর্থাৎ আমরা যদি ভেনামি কালচার কিংবা বাগদা কালচার কিংবা স্ক্যাম্পি কালচার করে থাকি, চারা মজুত করার পরবর্তী যেসব সমস্যাগুলি এসে থাকে আমি সেগুলো নিয়ে বিশদে আলোচনা করব এবং এই সমস্যার প্রপার সমাধানগুলি নিয়ে আমি প্র্যাকটিক্যালি আমার চাষি বন্ধুগণের সাথে ডিসকাশান করব। তো যেনারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইবার আছেন তারা আমার চ্যানেলটি বারে বারে ফলো করুন এবং পারলে আমার ভিডিওগুলো
শেয়ার করে রাখুন, যাতে করে আপনারা আপনাদের কালচার করতে গিয়ে নানাবিধ রিলেটেড সমস্যার মুখোমুখি হয়ে থাকেন এবং এই সমস্যার প্রপার সমাধানের জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমার অ্যাকোয়াকালচার রিলেটেড সমস্ত ফ্রেন্ডদের। আজকে আর বিশেষ কিছু না বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে আগামী ভিডিওতে। উইথ লাভ, পবিত্র দাস।